ভয় বুকে নিয়ে এখানে এসেছিলাম, তখন আপনি আমাদের পেট ভরে ভাত দিয়েছিলেন। আপনার জন্যই আজ আমরা মাথা উঁচু করে বেঁচে আছি। আপনার সন্তানের জন্য আমরা যদি আমাদের গায়ের চামড়া দিয়ে কাপড়ও বুনে দিতাম, তাও এর কৃতজ্ঞতা শেষ হতো না মা। মাসিমা, আপনাদের এই উপহার রাজকোষের যে কোনো হীরের গয়নার চেয়েও অনেক দামি। আপনারা যে এতটা ভালোবাসা দিয়ে এই কাপড় তৈরি করেছেন। আমি শুধু বিধাতার কাছে প্রার্থনা করি রাজপুত্র, আমাদের এই রাজ্যের প্রতিটি মানুষ যেন এভাবে শান্তিতে ঘুমোতে পারে, আর আমাদের অনাগত সন্তান যেন। এবার যদি আমাদের ঘরেও একটা নতুন অতিথি আসতো, আমাদের মধুপুর রাজ্যেও যদি একটা শিশু আমার হাত ধরে বেড়াতো, তাহলে কি খুব খারাপ হতো? তুই এমন করে বলিস না পরিচয়, তোর লতা কখনো অহংকারী হতে পারে না। রাজ্যের এত কাজ, এত মানুষের দায়িত্ব সামলাতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেছে। গহীন জঙ্গলের ভেতরে সে শান্ত পদ্মপুকুর, চারদিক একদম নিস্তব্ধ। জলের ওপর ফুটে আছে অসংখ্য গোলাপি পদ্ম। পদ্মপুকুরের পরই জলের উপর ভেসে উঠে আনমনে পদ্ম ফুলগুলোর দিকে তাকিয়ে কথা বলছে। তার গলায় অনেক অভিমান। তোরা বলতো পদ্মফুল, মানুষের মন কি সত্যি এত সহজে বদলে যায়? বিপদের সময় যখন চারুলতার এই জঙ্গলে এসে কাঁদতো, তখন আমি ওদের চোখের জল মুছিয়ে দিতাম। লতা আমাকে পরিচয় বলে ডাকতো, আর চারু ডাকতো পরিমা বলে। কতদিন হয়ে গেল ওরা কেউই জঙ্গলের পথ মারায় না। শুনেছি চারুলতা নাকি এখন এক বিশাল মধুরাজ্যের যুবরানী হয়ে গেছে। লতাও নাকি এখন অনেক সুখে নিজের স্বামী সন্তান রাজ্য ফিরে পেয়েছে। সুখের দিনে কি তবে মানুষ তার বন্ধুর কথা এভাবে ভুলে যায়? বিধাতা কি মানুষের মনটা এভাবে তৈরি করেছে? আমি তো ওদের রাজপ্রাসাদে কোনো সম্পদের ভাগ নিতে যাব না। আমি শুধু ওদের ওই মুখটা একবার দেখতে চেয়েছিলাম। ওরা ভালো আছে এই খবরটা নিজের কানে শুনলে আমার এই পদ্ম পুকুরের জল আবারও শান্ত হয়ে যেত। কিন্তু ওরা তো আমাকে একেবারে ভুলে গেছে। হেমমধুরাজ্যের রাজপ্রাসাদ, চারুলতার বিশ্রাম কক্ষ। চারুলতা বিছানায় বসে আছে, তার পাশে রানী লতা বসে আছে। মা, আমার হঠাৎ করে একটা কথা খুব মনে পড়ছে। আমরা আমাদের রাজ্যের এত বড় একটা সুখবর সবাইকে দিলাম, পুরো রাজ্যে উৎসব হলো, কিন্তু আমরা তো আমাদের সবচেয়ে কাছের একজন মানুষকে এই খবরটা দিতে একদম ভুলে গেছি। কি বলছিস কি চারু? আমরা আবার কাকে ভুলে গেলাম? দুই রাজ্যের এমন কোনো মানুষ তো বাকি নেই যে এই খবর জানে না। রাজ্যের মানুষ তো খবর পেয়েছে মা, কিন্তু রাজ্যের বাইরে সেই বন্ধু, আমাদের সেই দুঃসময়ের সাথী। মা, তুমি কি পদ্মপুকুরের পরিমার কথা ভুলে গেলে? হেমরাজ্যের রাক্ষসী রানী মধুবালা যখন আমাদের তাড়া করেছিল, তখন তো পরিমাই আমাদের এই জঙ্গলে লুকিয়ে রেখেছিল। আমাদের কত সাহায্য করেছে সে। আজ আমার জীবনের এত বড় একটা আনন্দের দিন, আমার কোলে নতুন অতিথি আসতে চলেছে, আর এই খবরটা পরিমা জানবে না। ও মা, তুই একদম খাঁটি কথা মনে করিয়েছিস তো চারু। আমি তো রাজপ্রাসাদে এই সুখের ঘোরে আমার পরিচয়ের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। সে তো জঙ্গলের পুকুরে একা বসে হয়তো আমাদের কথা ভেবে কত অভিমান করছে। বিপদের দিনে যে আমাদের হাত ধরেছিল, সুখের দিনে তাকে ভুলে যাও তো চরম অকৃতজ্ঞতা। একদম ঠিক বলেছ মা, আমি আজই ওই গহীন জঙ্গলের পুকুর পাড়ে যাব। আমি নিজে গিয়ে পরিমার এই খবরটা দেব। তার আশীর্বাদ ছাড়া তো আমার এই অনাগত সন্তানের জীবন পূর্ণ হবে না। তুই একা কেন যাবি? আমিও যাব আমার পরিচয়ের কাছে, কিন্তু ওই জঙ্গলের রাস্তা তো অনেক দুর্গম। রাজপুত্র অরুণ কি তোকে এখন এই অবস্থায় যেতে দেবে? রাজপুত্র অরুণ ধীর পায়ে হাসি মুখে ঘরে এলো। রাজপুত্র অরুণ কখনো অকৃতজ্ঞ হতে পারে না লতামা। আমি সব শুনেছি। পদ্মপুকুরের পরই আমাদের এই হেমমধু রাজ্যের অনেক বড় একজন উপকারী বন্ধু। চারু যখন এই সুন্দর ইচ্ছা প্রকাশ করেছে, তখন আমি বাধা দেওয়ার কে? আমি নিজে তোমাদের রথে করে ওই গহীন জঙ্গলের সীমানা পর্যন্ত নিয়ে যাব। তারপর তোমরা হেঁটে পুকুরের কাছে যাবে। আপনি সত্যি পৃথিবীর সব থেকে ভালো রাজপুত্র। তাহলে দেরি কেন? চলো মা, আমরা এক্ষুনি পদ্মপুকুরের দিকে রওনা হই।
আমার যে পরিমার দেখার জন্য বুকের ভেতরটা কেমন যেন আনচান করছে। কিরে ভাবলা, তুই এত যত্ন করে এই মিষ্টির হাড়িটা সাজাচ্ছিস কার জন্য? দিদি তো এখনো রাজপ্রাসাদ থেকে বেরোতেই পারছে না। তুই কি এই হাড়ি নিয়ে রাজপ্রাসাদে যাবি নাকি? আরে আরে না ক্যাবলা, দিদি আর লতা রানী আজ গহীন জঙ্গলে পদ্মপুকুরে যাচ্ছে রে। মানে 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 সেই যে পদ্মপরী দিদিকে অনেক আগে সাহায্য করেছিল না, তাকে সুখবর দিতে যাচ্ছে রে। দিদি যাওয়ার পথে আমাদের দোকান হয়ে যাবে বলেছে। আমি তাই পরিমায়ের জন্য এই মিষ্টিগুলো নিজের হাতে বানিয়ে রাখলাম রে। ভাবলা, তুমি খুব ভালো কাজ করেছো। ওই পরিমার দয়া না থাকলে তো আজ আমরা দিদিকে ফিরেই পেতাম না। দিদি যখন যাবে তখন আমরা দিদির সাথে দেখা করে মিষ্টির হাড়িটা দিদির হাতে তুলে দেব। আরে ময়না, পরীরা তো ফুলের মধু খায়, তারা কি আমাদের মতো টকঝাল ফুচকা খায় নাকি? তুমি বরং ভ্যাবলার ওই মিষ্টির হাড়িটা সুন্দর করে শালপাতা দিয়ে ঢেকে দাও। সারু দিদি যেন আমাদের এই সামান্য উপহারটা ওই পদ্মপুরীর কাছে পৌঁছে দেয়। একদম ঠিক বলেছিস ক্যাবলা। দিদি আর রাজপুত্র মশাই আমাদের যে সম্মান দিয়েছে, আমরা আমাদের কাজ দিয়ে সেই সম্মান সারা জীবন ধরে রাখবো রে। হ্যাঁ মীরা, আমারও খুব ইচ্ছে করছে ওই পরীটাকে দেখতে। আচ্ছা ক্যাবলা, পরী কি ফুচকা খাই গো? আমি কি একটু ফুচকার তেঁতুল জল নিয়ে নেব? গহীন জঙ্গলে পদ্মপুকুর। রাজপুত্র অরুণ জঙ্গলের বাইরে রথ নিয়ে অপেক্ষা করছে। চারুলতা এবং রানী ধীর পায়ে হেঁটে পুকুর পাড়ে এসে দাঁড়ালো। চারদিক একদম নিস্তব্ধ। পরিসই, ও আমার পরিসই, কোথায় তুমি? দেখো, আমি আর চারু তোমার কাছে এসেছি। তুমি কি আমার উপর অভিমান করেছো? পরিমা, তুমি জলের উপর এসো পরিমা। আমি জানি তুমি এখানেই আছো। আমাদের ভুল হয়ে গেছে পরিমা, তুমি আমাদের উপর রাগ করো না। একবার আমাদের সামনে এসো। পুকুরের জল একটু কেঁপে উঠল। গোলাপি পদ্মগুলোর মাঝখান থেকে পদ্মপুরী জলের উপর দৃশ্যমান হলো। তার চোখে মুখে অভিমান স্পষ্ট। তোদের কি সত্যি আজ এই বনের পরীর কথা মনে পড়লো লতা? আমি তো ভেবেছিলাম এই মধুরাজ্যের রাজপ্রাসাদের অহংকার তোদের চোখ অন্ধ করে দিয়েছে। সুখের দিনে কি কেউ বনের বন্ধুদের খোঁজ রাখে? তুই এমন করে বলিস না পরিসই। তোর লতা কখনো অহংকারী হতে পারে না। রাজ্যের এত কাজ, এত মানুষের দায়িত্ব সামলাতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেছে। তুই আমাদের ক্ষমা করে দে সই। পরিমা, তুমি আমাদের উপর অভিমান করো না। তুমি তো জানো আমরা কতগুলো বিপদ পার হয়ে আজ এই শান্তিতে পৌঁছেছি। তুমি ছাড়া আমাদের এই সুখ তো অসম্পূর্ণ পরিমা। আজ আমি তোমার কাছে বিশাল সুখবর নিয়ে এসেছি। সুখবর? কি এমন সুখবর নিয়ে এসেছিস চারু, যার জন্য তোদের এই গহীন জঙ্গলে আসতে হলো? পরিমা, বিধাতা আমার কোলে নতুন এক অতিথি পাঠাচ্ছেন। আমার ছোট্ট একটা সংসার হতে চলেছে পরিমা। তোমার আশীর্বাদ ছাড়া কি আমার এই অনাগত সন্তান পূর্ণতা পাবে? তাই আমি ছুটে এলাম তোমার কাছে। পদ্মপুরী চমকে উঠল। তার চোখের সব অভিমান এক নিমিষে আনন্দে পরিণত হলো। চারু, তুই মা হতে চলেছিস। হে বিধাতা, আমি কি শুনছি? আমার সব অভিমান জলের মতো গলে গেল রে চারু। তুই আমাকে এত বড় একটা সুখবর দেওয়ার জন্য এই জঙ্গলে ছুটে এসেছিস। লতা, তোর মেয়ে তো আজ আমাকে চিরকালের জন্য কিনেই নিল। আমি তোকে বলিনি সই, চারু তোকে কোনোদিনও ভুলতে পারবে না। তুই আমাদের এই নতুন অতিথিকে মন ভরে আশীর্বাদ করে দে। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে চারু। তোর কোলে যে সন্তান আসবে সে হবে পদ্ম ফুলের মতো পবিত্র আর সুন্দর। তার গায়ে কোনোদিনও কোনো শত্রু আঁচড় লাগাতে পারবে না। আমি বনের সব পাখিদের বলে দেব, তারা যেন তোর রাজপ্রাসাদে গিয়ে তোকে রোজ মিষ্টি গান শোনায়। তোরা আজ আমাকে যে সম্মান দিলে, আমি চিরকাল তোদের কাছে ঋণী হয়ে থাকলাম। চারুলতা এবং রানী লতা হাসি মুখে পদ্মপুরীর এই অমূল্য আশীর্বাদ গ্রহণ করলো। জঙ্গলের বাতাস যেন এক অদ্ভুত শান্তিতে ভরে গেল।
রত্নগরের সেই গহীন জঙ্গল চারদিক একদম শুকিয়ে গেছে। মহারানী রূপমঞ্জুরি, মধুবালা এবং কালু মাটিতে বসে আছে। তাদের পরনে ছেঁড়া ময়লা কাপড়, কালুর হাতে কয়েকটা বুনো আর টক ফল। এই নিন মহারানী, জঙ্গলের ওই দিক থেকে এই কয়টা কাশফুল কুড়িয়ে এনেছি। এগুলো খেয়ে আজ রাতটা কাটাতে হবে। এ মধুরাজ্যের সীমানায় তো কড়া পাহারা, ওখানে গিয়ে ভিক্ষে চাওয়ার আর উপায় নেই। তুই আমাকে এই বুনো ফল খেতে দিচ্ছিস কালু? আমি রত্নগড়ের মহারানী রূপমঞ্জুরি। আমার রাজকোষে কত সোনা দানা ছিল, আর আজ আমাকে এই জঙ্গলের পচা ফল খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। আমার তো খিদের জ্বালায় নাড়ি ভুড়ি শুকিয়ে যাচ্ছে। তুই আর তোর ওই মহারানীর অহংকার দেখাস না রূপমঞ্জুরি। তোর ওই অহংকারের জন্য আজ আমাদের এই দশা। আমি আর এই জঙ্গলের পচা ফলকে ধুকে ধুকে মরতে পারবো না। আমার এভাবে আর পোষাচ্ছে না। আমি কাল সকালে এখান থেকে চলে যাব। চলে যাবে? কোথায় চলে যাবি তুই? তোর কি আর কোনো মাথা গোজার ঠাঁই আছে নাকি? চারুলতা তোকে দেখলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। চারুলতা ঘাড় ধাক্কা দেবে কেন? আমি হেমরাজ্যে যাব না, আমি সোজা মধুপুরে যাব। আমি শুনেছি আমার মেয়ে জেসমিন এখন মধুপুর রাজ্যের অনেক বড় মন্ত্রী হয়েছে। পুরো রাজ্যের দায়িত্ব নাকি ওর কাঁধে। ও যতই রাগ করুক, আমি ওর জন্মদাত্রী মা হয়ে আমি ওর পায়ের কাছে গিয়ে ভিক্ষে চাইবো। ওকে আমাকে এক মুঠো ভাত না দিয়ে তাড়িয়ে দেবে? রক্ত তো আর জল হয়ে যায় না। আমি জেসমিনের কাছেই যাব। ও মধুবালা মাসি, আপনি আমাকেও আপনার সাথে নিয়ে চলুন না। আমি তো আপনার মেয়ের কত কাজ করে দিয়েছি এক সময়। আমি এই জঙ্গলে থাকলে তো না খেয়ে মরে যাব। জেসমিন, তুমি আজ যে দক্ষতায় তাঁতিদের নতুন কাপড়ের হিসাবটা বিদেশি বণিকদের বুঝিয়ে দিলে, তা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। তুমি মন্ত্রী হওয়ার পর থেকে মধুপুরের রাজকোষ যেন ফুলে ফেপে উঠেছে। মহারাজ মধুরাজা তোমাকে দায়িত্ব দিয়ে একদম সঠিক কাজ করেছেন। আপনি শুধু শুধু আমার প্রশংসা করছেন রাজেশ বাবু। আপনি সেনাপতি হিসেবে সীমানায় দিনরাত পাহারা দিচ্ছেন বলেই তো আমি প্রাসাদের ভেতরে শান্তিতে বসে কাজ করতে পারছি। রাজ্যের শান্তি তো বাণিজ্যের আসল চাবিকাঠি। চারু দিদি তো আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি তো শুধু সেটুকুই পালন করার চেষ্টা করছি। চারু দিদি আর রাজপুত্র অরুণ তো এখন নিজেদের জীবনে এক নতুন স্বপ্নের অপেক্ষায় আছে। জানো জেসমিন, দিদির কোলে যখন নতুন অতিথি আসার খবরটা শুনলাম, তখন আমার বুকের ভেতরটাও যেন কেমন একটা আনন্দের দোলায় দুলে উঠলো। হ্যাঁ রাজেশ বাবু, চারু দিদি সারা জীবন সবার কথা ভেবেছে। এবার দিদি নিজের সংসারটা পূর্ণ হতে চলেছে। দিদির সন্তান এলে আমি নিজে হাতে তার জন্য অনেক সুন্দর খেলনা তৈরি করে পাঠাবো। শুধু দিদির সন্তানের জন্য খেলনা পাঠাবো জেসমিন? আমাদের নিজের জীবনের দিকেও একটু তাকানো দরকার। নিজেদের জীবন মানে? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, দিদি আর রাজপুত্রের মতো আমাদেরও তো এবার নিজেদের সংসারের দিকে মন দেওয়া উচিত। আমরা তো রাজ্যের সব দায়িত্ব সুন্দরভাবে পালন করছি। এবার যদি আমাদের ঘরেও একটা নতুন অতিথি আসতো, আমাদের মধুপুর রাজ্যেও যদি একটা শিশু আমার হাত ধরে বেড়াতো, তাহলে কি খুব খারাপ হতো? রাজেশ বাবু, আপনি হঠাৎ করে এসব কি বলছেন? রাজ্যের কাজের মধ্যে আপনি এসব কথা ভাবতে পারছেন? রাজ্যের কাজ তো কোনোদিন শেষ হবে না জেসমিন, কিন্তু আমাদের জীবন তো থেমে থাকবে না। চারু দিদির মতো তোমারও তো অধিকার আছে একজন মা হওয়ার। আমি চাই আমাদের ছোট্ট একটা পরিবার হোক, যে পরিবারে কোনো চক্রান্ত থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। আপনি সত্যি পাগল হয়ে গেছেন রাজেশ বাবু। চারু দিদি এই কথা শুনলে আমাকে নিয়ে কত হাসাহাসি করবেন বলুন তো। আগে দিদির সন্তান পৃথিবীতে আসুক, তারপর না হয় আমরা আমাদের কথা ভাববো। আপনি এখন চলুন, মহারাজের কাছে যাওয়ার সময় হয়েছে। জেসমিন লজ্জায় দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। রাজেশ হাসি মুখে জেসমিনের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। মধুপুর রাজ্যেও এবার এক নতুন প্রেমের আর সংসারের হাওয়া বইতে শুরু করে। রাতের বেলা হেমমধু রাজ্যের রাজপ্রাসাদে খোলা ছাদ, আকাশে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। চারুলতা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। রাজপুত্র অরুণ ধীর পায়ে এসে চারুলতার পাশে দাঁড়ালো। চারু, আজ তো তুমি গহীন জঙ্গলে গিয়ে পদ্মপুরীর আশীর্বাদ নিয়ে এলে। পরিমা কি খুব অভিমান করেছিল? অভিমান তো একটু করেছিল রাজপুত্র, কিন্তু যখন সুখবরটা শুনলো তখন পরিমার সব অভিমান এক নিমিষে আনন্দে বদলে গেল। জানেন,
পরিমা আমাকে বলেছে আমার সন্তান নাকি ওই পদ্ম ফুলের মতো পবিত্র হবে। বনের পাখিরা নাকি তাকে রোজ গান শোনাতে আসবে। বনের পাখিরা তো গান শোনাবে চারু। তোমার মতো দয়ালু মায়ের সন্তান তো পুরো প্রকৃতির আশীর্বাদ নিয়েই পৃথিবীতে আসবে। কিন্তু তুমি আজ অনেকটা পথ হেঁটেছো, তোমার কি একটু কষ্ট হচ্ছে না? আমার আমার কোনো কষ্ট নেই রাজপুত্র। আপনি আপনি সাথে থাকলে আমার কোনো পথই দুর্গম মনে হয় না। কিন্তু জানেন, আমার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি কাজ করছে। মনে হচ্ছে আমাদের জীবনে সব অন্ধকার রাতগুলো পেরিয়ে আমরা অবশেষে একটা সুন্দর আলোতে এসে দাঁড়াতে পেরেছি। এই আলো তো তুমি নিজের হাতে জ্বালিয়েছো চারু। রূপমঞ্জুরি আজ কোথায় আর আমরা কোথায়? সত্য আর সততার পথ কখনো মানুষকে ডোবায় না। আজ জেসমিন আর রাজেশ মধুপুর সামলাচ্ছে, আর আমরা এখানে আমাদের নতুন অতিথির অপেক্ষায় প্রহর গুনছি। এর চেয়ে সুন্দর জীবন আর কি হতে পারে? আমি শুধু বিধাতার কাছে প্রার্থনা করি রাজপুত্র, আমাদের এই রাজ্যের প্রতিটি মানুষ যেন এভাবে শান্তিতে ঘুমোতে পারে, আর আমাদের অনাগত সন্তান যেন এই সাধারণ মানুষের মুখের হাসি হয়ে বড় হয়ে ওঠে। সে যেন কখনো অন্ধকারে পথ হারিয়ে না ফেলে। তুমি পাশে থাকলে সে কখনো পথ হারাবে না চারু। তুমি যেমন এই রাজ্যকে ভালোবাসায় বেঁধেছ, সেও ঠিক তেমনি এই সাধারণ মাটির সাথে নিজেকে বেঁধে রাখবে। তুমি এবার ঘরে চলো, রাতের বাতাস খুব ঠান্ডা হয়ে আসছে। তোমাকে এখন নিজের শরীরের অনেক বেশি যত্ন নিতে হবে। চারুলতা হাসি মুখে অরুণের কথায় সায় দেয়। চাঁদের স্নিগ্ধ আলোয় চারুলতা এবং অরুণের এই গভীর আর শান্ত আলাপের মধ্য দিয়ে এই পর্ব এক অত্যন্ত স্নিগ্ধ এবং তৃপ্তিদায়ক পরিণতি লাভ করে। সব চক্রান্ত আর দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হেমমধু রাজ্য আর মধুপুর এখন নতুন নতুন প্রাণের আর ভালোবাসার অপেক্ষায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।